হ্যালো এভরিওয়ান, আমাদের একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মেহেদি ইসলাম সোহাগ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের 4th ইয়ার। ওকে, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি উল্লেখ আছে, সেটা হচ্ছে ন্যারেশন। আগে বুঝতে হবে যে তোমাদের ন্যারেশনটা কি। মূলত একজনের কথা আরেকজনের কাছে যখন তুমি উপস্থাপন করো সেটি হচ্ছে কোনো কথাকে ন্যারেট করা বা ন্যারেশন। আর এটা হচ্ছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, বিকজ প্রতিটা ভর্তি পরীক্ষায় ন্যারেশন থেকে একটা কোশ্চেন জেনারেলি থাকবে। ওকে, তাহলে আমরা প্রথমে শিখি যে ন্যারেশনটা আসলে মূলত কি। যেমন ধরো, আমি আমার বন্ধুকে একটা কথা বললাম যে আমি তোমাকে বললাম যে আমি আজকে স্কুলে যাব। এই কথাটি যখন আমার বন্ধু আরেকজনের সামনে উপস্থাপন করবে তখন কিন্তু সে বলবে যে সে স্কুলে যাবে, সে মিন্স আমি। সো যখন সে আরেকজনের সামনে উপস্থাপন করবে তখন কথাটা হয়ে গেল ইনডাইরেক্ট, তার মানে সেই কথাটা আমার মুখ থেকে প্রত্যক্ষভাবে বলিনি, সে আরেকজনের সামনে উপস্থাপন করেছে। এই জিনিসটাই হচ্ছে ন্যারেশন, এবং এই জায়গাটিতেই তোমাদের পরিবর্তন করতে হবে। প্রথমে আমরা ন্যারেশনের যে মূলত আমাদের দুইটা ভাগ আছে, যেটা একটু আগে বললাম আমি, ডিরেক্ট স্পিচ আর হচ্ছে ইনডাইরেক্ট, সেই দুইটা নিয়ে আলোচনা করব। ডিরেক্ট স্পিচ হচ্ছে মূলত প্রত্যক্ষ উক্তি, বক্তার প্রত্যক্ষ উক্তি, যেমন হচ্ছে যেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমার মধ্যে থাকবে, বন্ধ থাকবে, এবং এটাকে যখন পরিবর্তন করে তুমি কমা ইনভার্টেড কমা উঠিয়ে আরেকজনের সামনে উপস্থাপন করবে সেটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। মূলত এটাই তোমাদের করতে দেয় ভর্তি পরীক্ষায়। এছাড়াও যদি প্রশ্ন একটু হার্ড হয় তাহলে ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করতে দিতে পারে। ওকে, প্রথমে আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব তখন আমাদের মূলত অনেকগুলো বিষয়ে ধারণা থাকতে হবে। এর প্রধান হচ্ছে টেন্স। টেন্স সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে টেন্সের ক্লাসটা করে আসো এবং টেন্স সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে আসো। সো টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রোনাউন চেঞ্জের যে বিষয়টা সেটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, এবং পাঁচটা যে আমাদের সেন্টেন্স আছে, পাঁচ প্রকার, এটা সম্পর্কে তোমার একটু ভালো ধারণা থাকতে হবে। পাঁচটা সেন্টেন্স কি কি? একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। আমরা পর্যায়ক্রমে এই পাঁচটি সেন্টেন্স কিভাবে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে রূপান্তর করব সেটা দেখাবো। সো প্রথমে আমরা অ্যাসার্টিভ দিয়ে শুরু করি, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যখন তুমি ভালোভাবে শিখে যাবে তখন বাকি চারটা নিজে নিজেই করতে পারবে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি যে হি সেড টু মি আই এম হেল্পিং ইউ। এটা একটা অ্যাসার্টিভ, কারণ হচ্ছে এটা একটা বিবৃতিমূলক, সাধারণ বিবৃতিমূলক। তো এটা কোন টেন্স? অবশ্যই তোমরা জানো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টিং কমার ইনভার্টেড কমার বাহিরে এবং আরেকটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে। এই দুইটা অংশে দুইটা নাম আছে যেটা আমরা প্রায়শই ভুল করি। রিপোর্টিং ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা সেটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ, এবং ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, মানে এটা বলা হয়ে গেছে। এখন অবশ্যই এই দুইটা অংশে দুইটা ভার্ব আমরা লক্ষ্য করতে পারছি, যেমন এখানে হচ্ছে সেড টু এবং এখানে হচ্ছে অ্যাম হেল্পিং। সো এই ভার্ব দুইটাকে আমরা এই দুইটা নামে রূপান্তরিত করব। দ্যাট মিন্স এই ভার্বটার নাম হবে রিপোর্টিং ভার্ব এবং ভিতরে যে ভার্বটা এটার নাম হবে রিপোর্টেড ভার্ব। সো এই ভার্বগুলো আমাদের মূলত চেঞ্জ করতে হবে। এছাড়াও প্রোনাউন যেগুলো আছে বা পারসন যদি আমরা বলি সেটা আমাদের চেঞ্জ করতে হবে, এবং টেন্স সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, আমি পূর্বেই বলেছি। ওকে, তাহলে আমরা যদি এটা করি, দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথম প্রোনাউন যেটা সেটা কোনো চেঞ্জ হবে না। রিপোর্টিং স্পিচের যে দুইটা প্রোনাউন, এই দুইটা প্রোনাউনে তোমার কোনো চেঞ্জ করতে হবে না। ভিতরে যে রিপোর্টেড স্পিচটা থাকবে এখানে তোমার মূলত চেঞ্জটা করতে হবে। তাহলে দেখো, সব সময় যে রিপোর্টিং ভার্বটা থাকবে এটা যখন প্রেজেন্ট অথবা ফিউচারে থাকবে তখন আমরা ভিতরে এখানে আমি কয়েকটা চেঞ্জ লিখেছি। রিপোর্টিং ভার্বের চেঞ্জ করতে হবে, কমা ইনভার্টেড কমা উঠিয়ে চেঞ্জ করতে হবে, পারসন চেঞ্জ করতে হবে, টেন্সের চেঞ্জ করতে হবে। যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্ট বাদে অন্য কোনো টেন্স, যেমন হচ্ছে যদি থাকে তোমার হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার, তাহলে আমরা ভিতরে যে টেন্সটা এটা কোনো পরিবর্তন করব না। দ্যাট মিন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে সেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিটই রেখে দেব। কিন্তু এখানে দেখো ভিতরে যে রিপোর্টিং
ভার্বটা আছে সেটা হচ্ছে পাস্ট টেন্স said to, দ্যাট মিন্স আমার ভিতরে টেন্সটারও পরিবর্তন করতে হবে। তাহলে said to এর পরিবর্তে সবসময় বলবে told, told পরের প্রনাউনটা me। কমা ইনভার্টেড কমা উঠে তোমরা এগুলো আলাদা একটু নোট করে নিতে পারো, কারণ এক একটা সেন্টেন্সে এক এক রকম কমা ইনভার্টেড কমা ব্যবহার হয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, এবং বাকি চারটায় বিভিন্ন রকম কনজাংশন বসে। সো সেক্ষেত্রে তোমরা আলাদা এগুলো নোট করে রাখবা। তাহলে হি টোল্ড মি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট। এবার দেখো তোমার মূল ফোকাসটা থাকবে এখানে প্রোনাউনে অথবা পারসন গুলোতে। তাহলে দেখো এখানে আই, যখন তুমি রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট পারসন দেখবা, তখন সবসময় রাখবা যে ফার্স্ট পারসনে ধরবে সাবজেক্টকে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে যদি সাবজেক্ট হি হয় এর প্রোনাউনটা চেঞ্জ করে আমাদের কি হবে হি। ওকে, এতটুকু শেষ। এরপরে এটা কোন টেন্স আগে বলেছি, এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়ে যায়। তাহলে হি এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হি যেহেতু সিঙ্গুলার আমি ওয়াজ দিয়ে দিলাম হেল্পিং। সবসময় মনে রাখবা রিপোর্টেড স্পিচে যখন সেকেন্ড পারসন থাকবে তখন এখানে অবজেক্টটাকে গ্রহণ করবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মি, দ্যাট মিন্স মি কে আমার গ্রহণ করতে হবে, এবং ইউ এর যে প্রোনাউন ফর্ম সেটা আমার মি লিখে দিতে হবে ফার্স্ট পারসন। এই হচ্ছে মূলত প্রথম অংশটুকু। এখন আমরা যদি পরের অংশটুকু করি তাহলে একটু লক্ষ্য করি একই রকম। কামাল told জামাল that, আই থাকলে কোন পারসন ধরবে ফার্স্ট পারসন সাবজেক্ট। তাহলে কামালের পরিবর্তে হি, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, had completed the work। টেন্সের পরিবর্তনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। he had completed the work। ওকে, রিনা said that, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ধরবে। তাহলে রিনার পরিবর্তে প্রোনাউন লিখব আমি she, উইথ থাকলে সবসময় উড হবে, do, মাই আছে ফার্স্ট পারসন, দ্যাট মিন্স রিনাকে ধরবে her duty। এবার আমরা টেন্সের যে পরিবর্তন সেটা একটু শিখে নিই, তাহলে আমাদের জন্য আরো ইজি হবে জিনিসগুলো। ওকে, প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স থেকে শুরু করি। প্রেজেন্ট টেন্স থাকলে ন্যারেশনে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হয়ে হবে পাস্টে। তোমাদের আলাদা মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে প্রেজেন্টের চারটা টেন্সের তুমি নাম জানো, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা অপর চারটায় রূপান্তরিত হয়ে যাবে। দ্যাট মিন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায় হবে পাস্ট কন্টিনিউয়াস, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে সেটা পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো এই চারটা গেল। এখন পাস্টে যখন থাকবে, যেমন পাস্টে আর চারটা আছে, একটা হচ্ছে past indefinite, past continuous, past perfect, past perfect continuous। তো প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। প্রেজেন্টের যে চারটা সেটা পাস্টের চারটায় রূপান্তরিত হয়ে যাবে, এবং পাস্টের যে চারটা আছে সেটাকে যদি আমরা নাম্বার দিয়ে আইডেন্টিফাই করি তাহলে আমাদের জন্য আরো ইজি হবে সিরিয়ালি। 2 3 4, দ্যাট মিন্স যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে একের সাথে 3 চলে যাবে, বিজোড়ের সাথে বিজোড় যদি মনে না থাকে তাহলে এভাবে মনে রাখবা, এবং 2 এর সাথে 4। তার মানে পাস্ট ইনডেফিনিট থাকলে তুমি সেটাকে রূপান্তরিত করে পাস্ট পারফেক্ট করবা, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করে দিবা। ওকে, এখন ফিউচার তো নাই, ফিউচার বাদ চলে গেছে, তাই না? তাহলে ফিউচার টেন্স গুলো কি করব? ফিউচার টেন্স গুলো করার ক্ষেত্রে তোমার মূল ভার্বের কোনো পরিবর্তন প্রয়োজন নাই। আমরা জানি যে ফিউচারে দুইটা মডেল ভার্ব থাকে, তাই না? উইল এবং শ্যাল। এই উইলটাকে তুমি উড করে দিবে এবং শ্যালকে শুড।
এছাড়াও অন্যান্য কিছু মডাল ভার্ব থাকে আমরা জানি, সেগুলো একটু দেখে নিই। সেগুলো পরিবর্তিত হয়ে এই পাস্ট ফর্মে রূপান্তরিত হবে। যেমন ক্যান থাকলে হয়ে যাবে কুড, মে থাকলে হয়ে যাবে মাইট, মাস্ট থাকলে হয়ে যাবে হ্যাড টু। তবে মাস্ট থাকলে মাস্টও হতে পারে যদি চিরন্তন সত্য হয়। চিরন্তন সত্যের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে যদি মাস্ট থাকে তাহলে মাস্ট কখনো পরিবর্তন হবে না। যদি চিরন্তন সত্য হয়, যেমন ম্যান ইজ মর্টাল, এটা একটা চিরন্তন সত্য, সেক্ষেত্রে তোমার টেন্সটারও পরিবর্তন তুমি করতে পারবে না। যদি রিপোর্টিং ভার্বটা পাস্টেও থাকে তাও তুমি টেন্সের পরিবর্তন করতে পারবে না চিরন্তন সত্য হলে। ওকে, তাহলে আমরা কি লিখবো? উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট এবং মাস্ট থাকলে দুটো হবে। যদি চিরন্তন সত্য না হয় হ্যাড টু, আর চিরন্তন সত্য হলে মাস্ট। তো আশা করি টেন্সের জায়গাটা তোমার ক্লিয়ার। এবার চলে যাই আমরা মূল একটু প্র্যাকটিস অংশে। যেমন আমি যদি বলি হি says to me I am busy, আমি পূর্বেই উল্লেখ করেছিলাম যে এখানে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বাদে, সরি পাস্ট বাদে অন্য দুইটা টেন্সে থাকে, প্রেজেন্ট এবং ফিউচার, তাহলে সেটার কোনো ভিতরে কোনো টেন্সের পরিবর্তন হবে না। তাই সেই এক্সাম্পলটা আমরা এখানে পেয়ে গেলাম says to us। তাহলে he says to এর পরিবর্তে tells me, যেহেতু এটা প্রেজেন্টে, এটা প্রেজেন্টে দেওয়া লাগলো আমার কমেন্টারের কম উঠে, যেহেতু এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমরা দ্যাট লিখবো। এবং এটা কোন টেন্স? আই এম বিজি, এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু এটার পরে ভার্বের সাথে আইএনজি নাই তাই এটাকে আমরা মূল ভার্ব ধরে কাজ করব, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই থাকবে। আর এটা যেহেতু ফার্স্ট পারসন ধরবে কাকে? সাবজেক্টকে। তাহলে হি, এর পরে এম তো বসে না, তাই হি ইজ বিজি। এখানে আমরা টেন্সের কোনো পরিবর্তন করলাম না। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর প্রবলেম হবে না, তবে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরিবর্তন আমাদের করতে হয়, সেটা আমি একবারে লেসনের শেষে দিব, তোমরা পুরো ক্লাসটি করবা। এরপর আমরা চলে যাই ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা প্রায়শই আমরা ভুল করে থাকি, কিন্তু এখানে একটা সিম্পল জিনিস হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে তোমার অ্যাসার্টিভ করে দিতে হবে। এটা ছোটবেলায় আমরা করছি, যেমন হচ্ছে is he doing the work? ছোটবেলায় অনেক করেছি আমরা। তো এটাকে আমরা কি করব? অক্সিলিয়ারি ভার্বটা পরে নিয়ে গেলে আমার অ্যাসার্টিভ হয়ে যাবে, he is doing the work। এই জিনিসটি আসলে তোমার দেয়া থাকে এবং আমরা মানে বড় বড় সেন্টেন্স থেকে ঘাবড়িয়ে যাই। ঘাবড়ানোর কোনো কারণ নেই, সামনের যে আমার অক্সিলিয়ারিটা থাকবে সেটা যদি আমি পরে নিয়ে যাই তাহলে আমার এটা হয়ে গেল। ওকে, তাহলে আমরা পুরোটা আসি। এটা হচ্ছে আমরা এখানে যে কয়েকটা অংশ লিখেছি, এখানে দুইটা জায়গায় অ্যাসার্টিভ এর থেকে এটা আলাদা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গায় এবং হচ্ছে কমান্ড ভার্বের কমার জায়গায়। টেন্সের জায়গায় এই অ্যাসার্টিভের সাথে তেমন কোনো এখানে পার্থক্য নাই এবং পার্সোনাল পার্থক্য নেই। তাহলে আমরা যদি দেখি একটা সেন্টেন্স দেখি আগে, হি said to Rohim, are you opening a bank account? এই পার্সোনাল কোনো পরিবর্তন নেই এবং আমার এখানে যে রিপোর্টিং ভার্বটা আছে সেটার পরিবর্তে আমার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমার আস্কড লিখে দিতে হবে। হি আস্কড রহিম, কমান্ড ভার্বের কমার পরিবর্তে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে ডব্লিউএইচ। ইফ অথবা ডব্লিউএইচ। যখন দেখবা তুমি তোমার সেন্টেন্সটা কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে তখন তুমি ইউজ করবা ইফ, এবং যদি ডব্লিউএইচ থাকে সেক্ষেত্রে তোমার ইফ ইউজ করার দরকার নেই, ডব্লিউএইচ ইউজ করবা, সেন্টেন্সটাকে তোমার অ্যাসার্টিভ করলেই হয়ে যাবে। তাহলে হি আস্কড রহিম ইফ। তাহলে আমরা শুরুতেই বলেছি যে এই যে সেন্টেন্সটা থাকবে তোমার ইন্টারোগেটিভ, সেটাকে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে আর ইউ ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ, তো এটা অ্যাসার্টিভ করতে হলে আমাকে মূল অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। এখানে ইউ বলতে কাকে বুঝিয়েছে?
রহিমকে, কারণ এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা অবজেক্টকে নিব। তাহলে রহিমের পরিবর্তে আমরা লিখতে পারি হি। পাশাপাশি আমরা টেন্সের পরিবর্তনটাও করব। এখানে যেহেতু আর ইউ ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি ওয়াজ ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট। কমপ্লিট। ওকে, আরেকটা যদি আমরা ডব্লিউএইচ দিয়ে করি, Rimi said to Amy, what are you doing? Rimi asked Amy, WS থাকলে আমরা if ইউজ করতে পারবো না, আমরা এই WS টাই ইউজ করতে হবে। তাহলে what, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ এর পরে আমার অক্সিলারিটা নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে না। তাহলে হোয়াট ইউ বলতে কাকে বুঝিয়েছে? এখানে অবজেক্টকে নিব। তাহলে হিমি যেহেতু গার্ল, সেহেতু আমি হি শি লিখব। শি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস করে দেব, শি ওয়াজ ডুইং। রিমি আস্কড হিমি হোয়াট শি ওয়াজ ডুইং। আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর প্রবলেম হওয়ার কথা না। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করতে পারবে ততই হচ্ছে এগুলো হয়ে যাবে। আরেকটা কথা মাথায় রাখবা যে তোমার অ্যাডমিশন টেস্টের যারা হচ্ছে পরীক্ষা নেয় তাদের উদ্দেশ্য আসলে তোমাকে নেওয়া থাকে না। যদি নেওয়া থাকতো তাহলে এই ধরনের সেন্টেন্স ইজি ইজি দিয়ে থাকতো। তাদের উদ্দেশ্য থাকে তোমাদের বাদ দেওয়া। সো তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি বাদ দেওয়ার মতো স্টুডেন্ট না। সেই জন্য কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাই ইম্পারেটিভ পরেরটায়। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? এটা সবাই জানো, আদেশ, নিষেধ, অনুরোধ, নির্দেশ, এই ধরনের যে সেন্টেন্সগুলো থাকে সেটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে টেন্স থেকে অ্যাসার্টিভ এবং ইন্টারেটিভ থেকে এই টেন্সেরটা আলাদা থাকবে, পার্সোনেটও একটা আলাদা থাকবে, রিপোর্টিং ভার্ব তো অবশ্যই আলাদা এবং কমেন্টেটেড কমা আলাদা। সো এখানে একটু তোমার মনোযোগ দিতে হবে বেশি। কারণ আমরা দেখি হি said to me go there। আপনাকে দেখি ইম্পারেটিভ সেন্টেন্সটা কয় ভাবে শুরু হয়। আমরা জানি লেট বা লেটস। লেটস এর আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে লেটাস, এটা সংক্ষিপ্ত রূপই লেটস। তো এই যে অংশটা এভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। এছাড়াও ভার্ব দিয়ে শুরু হয়, অনেক সময় হচ্ছে অন্যান্য ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু ভার্বও নেই, লেট অথবা লেটসও নেই। সো এই জায়গাটা তোমার দেখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে বুঝবা। যদি ডিরেক্ট না বুঝতে পারো অনুবাদ করবা, অনুবাদ করলে ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝে যাবে। আর আগেই বলেছি যদি টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে ধারণা কম থাকে তাহলে অন্যান্য ক্লাসগুলো করে এই সম্পর্কে একটু ধারণা নিয়ে আসো। ওকে, তাহলে আমরা দেখি হি সেড টু মি গো দেয়ার। হি ordered me to go there। এটা কিভাবে করলাম? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের কিছু নির্দিষ্ট ওয়ার্ড আনতে হবে সেড টু এর পরিবর্তে, মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে। সেটা হচ্ছে অ্যাডভাইসড আনতে পারো তুমি, অর্ডারড আনতে পারো, রিকোয়েস্টেড আনতে পারো, ফরবেড আনতে পারো, প্রপোজড টু আনতে পারো। আরো অনেক ওয়ার্ড আনা যায়, সেগুলো আলোচনা করবো পরে বিস্তারিত। ওকে, তো এই কয়েকটা ওয়ার্ড তুমি আনতে পারো। এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে অ্যাডভাইসটা কখন হবে? যখন কোনো উপদেশ দিবে তুমি কাউকে। অর্ডারটা কখন দিবে? যখন আদেশ। রিকোয়েস্টেড অনুরোধ, ফরবেড নিষেধ, প্রপোজ টু প্রস্তাব। এখন অনেক সময় আছে যে এই জিনিসগুলো আমরা বুঝি না, যে এখানে অ্যাডভাইস করেছে না অর্ডার করেছে না রিকোয়েস্ট না ফরবেড না প্রপোজ টু।
তখন আমাদের কি করতে হবে, তখন আমরা যদি টোল্ড লিখে দিই তাও হবে। এটা হচ্ছে মন্দের ভালো, বাট এটা না করাই বেটার। ওকে, তাহলে আমরা চলে যাই। এখানে হচ্ছে সেন্টেন্সটা শুরু গো দিয়ে, দ্যাট মিন্স ভার্ব দিয়ে। যখন একটা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে অথবা অন্য কোনো ওয়ার্ড দিয়ে শুরু হবে লেট বাদে, তখন আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু দেব। এবং যখন আমার ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হবে তখন কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিয়ে দেব। ওকে, যেহেতু আমার ভার্ব দিয়ে শুরু, তাহলে আমি টু দিলাম। হি অর্ডারড মি টু গো দেয়ার। এটা একটি স্ট্রাকচার আছে, যদি তুমি মুখস্থ করে রাখতে পারো। কমা ইনভার্টেড কমা থেকে টু প্লাস v1 প্লাস বাকি অংশ, এটা মনে রাখতে পারো। টু প্লাস v1 প্লাস বাকি অংশ। এখানে ভার্বটা হচ্ছে গো। যদি আরো অনেক ভার্ব থাকে, যেমন ধরো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটার আগে আমাদের মূল ভার্বের আগে একটা অতিরিক্ত অংশ আছে, সেটা হচ্ছে অলওয়েজ, সর্বদা। সেক্ষেত্রে আমি কি করব দেখি। হি অর্ডারড মি টু, যেহেতু লেট দিয়ে শুরু হয়নি আমি টু লিখবো টু। এখন এখানে মূল ভার্ব হচ্ছে স্পিক, তাই আমার স্ট্রাকচার যেহেতু বলছে যে টু এর পর আমার v1 আনতে হবে, তাই স্পিকটা নিয়ে আসবো আমি। টু স্পিক দ্য ট্রুথ, অলওয়েজটা নিয়ে যাবো আমি একবারে শেষে, অতিরিক্ত অংশ। টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এটা হয়ে গেল আমাদের ভার্ব এবং অন্যান্য কোনো ওয়ার্ড দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এখন চলে আসো লেট অথবা লেটস অথবা লেটাস। আবারও বলছি, এই দুইটা কিন্তু একই, এটার সংক্ষিপ্ত রূপই হচ্ছে লেটস। ওকে, তাহলে আমরা দেখি। হি আচ্ছা, রহিম said to me, let me help you. রহিম requested অথবা told, যদি না বোঝো আর কি, মি কমা ইনভার্টেড কমার পরিবর্তে লেট বা লেটস থাকলে দ্যাট হবে। তাহলে দ্যাট, এটার একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড অর মাইট প্লাস v1 প্লাস বাকি অংশ। যদি তোমার ভার্বটা পরে থাকে তাহলে অবশ্যই তোমার এই অনুযায়ী তোমার ভার্বটা নিয়ে আসতে হবে। যদি অন্য কোনো অতিরিক্ত অংশ সামনে থাকে সেটা শেষে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে মূল ভার্ব কোনটা, এখানে হচ্ছে হেল্প, এবং সাবজেক্ট কোনটা, মি। তাহলে আমি যদি লিখি টোল্ড মি দ্যাট, এখন মি ফার্স্ট পারসন, তাহলে কাকে বুঝিয়েছে, রহিমকে, সাবজেক্টকে। তাহলে রহিমের পরিবর্তে আমি লিখব হি। এখন হি এর পরে আমি যদি মাইট ইউজ করি, হি মাইট, এরপরে হচ্ছে আমার v1 ভার্ব 1 মানে বেস ফ্রম, তাহলে হচ্ছে হেল্প। এখানে আছে ইউ, ইউ যে ধরবে অবজেক্টকে, দ্যাট মিন্স মি। তাহলে হি মাইট হেল্প মি। সবাই এই ইজি অংশগুলো খাতায় তুলে রাখতে পারো, কারণ হচ্ছে এগুলো সবসময় মনে থাকবে না, বা এখন সহজ লাগতেছে, ক্লাসের পরে আবার কঠিন লাগবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। কারণ হচ্ছে একটা রেসে সবাই দৌড়ায়, বাট ম্যারাথন যখন দেখো সবাই দৌড়ায়, কিন্তু ম্যারাথন কিন্তু সবাই শেষ করতে পারে না। সো 2-3 মাস যখন তুমি মানে দৌড় দিবা এই পথে, তখন তোমার একবারে শেষ পর্যন্ত যেতে হবে। সেটা যদি অল্প অল্প করে হয় তাও যেতে হবে, থামা যাবে না। ওকে, তাহলে আমরা আরেকটা সেন্টেন্স দেখি লেটস দিয়ে। ফাদার said to me, let's go on a tour. একটা ভ্রমণে যাই। ওকে, ফাদার সবসময় মনে রাখবা, এখানে আমি একটা ওয়ার্ড লিখেছি, সেটা হচ্ছে প্রপোজড টু। এটা অলওয়েজ আমি লেটস অথবা লেটাস, মানে এটা পূর্ণরূপ, এটার ক্ষেত্রে আমার অবশ্যই প্রপোজ টু ব্যবহার করতে হবে। তাহলে ফাদার প্রপোজড টু মি, লেটস অথবা লেটাস অথবা লেট যাই থাক না কেন, কমা ইনভার্টেড করার পরিবর্তে দ্যাট, একটু আগেই দেখিয়েছি।
এবং সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? লেটস কে যদি আমি ভাঙি তাহলে লেট আজ আসে, তার মানে আজ কাকে ধরবে? একে। আর এখানে তোমার মনে রাখার সহজ উপায় হচ্ছে যখন দেখবে এখানে কোনো পারসন আছে, ধরো এখানে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে অবশ্যই তুমি এখানে উই ইউজ করবে। যদি এখানে দেখো সেকেন্ড পারসন আছে এই দুইটার মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টে, তাহলে ইউ ইউজ করবা। যদি দেখো এখানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কিছুই নাই, এখানে আছে থার্ড পারসন, সেক্ষেত্রে তুমি দে ইউজ করবা। তাহলে যেহেতু ফার্স্ট পারসন আছে সেহেতু আমি উই ইউজ করলাম। তাহলে ফাদার প্রপোজ টু মি দ্যাট উই, তারপর হচ্ছে মাইট, তারপর V1 গো অন এ ট্যুর। ওকে, এটা আরেকভাবে করা যায় যদি অপশনে থাকে, মানে ঘাবড়ে যাবে, সেটা হচ্ছে ফাদার প্রপোজড টু মি, কমা, এটা যদি তুমি মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে করতে চাও তাহলে তোমার এই যে কমা, ইনভার্টেড কমা, এগুলোর পরিবর্তে কিছু লিখতে হবে না। সেকেন্ডলি হচ্ছে তোমার পারসন লিখতে হবে না, লেট বা লেটস আনতে হবে না, তোমার এখানে মূল ভার্বটা তুমি খুঁজে বের করবে, সেটা হচ্ছে গো। যদি এটা শুধু লেটস অথবা লেটাস এর ক্ষেত্রে, শুধু লেটের ক্ষেত্রে কিন্তু না, লেটস অথবা লেটাস। ওকে, তাহলে ফাদার প্রপোজ টু মি, এখানে ভার্ব হচ্ছে গো, গোয়িং অন এ ট্যুর। এই হচ্ছে তোমার ইম্পারেটিভের আলোচনা। আমি যদি একটু বাকিগুলো দিয়ে দেখাই রিকোয়েস্টেড ফরম্যাট, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। Teacher said to him, don't tell a lie. এটাও একটা ইম্পারেটিভ কিন্তু নেগেটিভ। সেক্ষেত্রে আমরা কি করব? ওইখানে একটা ওয়ার্ড লিখেছি, সেটা হচ্ছে আমি forbade, forbid এর ফার্স্ট ফর্ম এটা। তাহলে টিচার সেড টু এর পরিবর্তে forbade, নিষেধ করা, নিষেধ করলো, হিম, এটাও যেহেতু লেট অথবা লেটস দিয়ে শুরু নাই সেক্ষেত্রে আমার মূল ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে এবং কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু হবে, টু টেল এ লাই। তাহলে কি শিখলাম? যে ফরবেড যখন আমরা ইউজ করব তখন আমাদের এখানে নটটা উঠিয়ে দিতে হবে, নটটা লেখা যাবে না। আবার নট দিয়েও হয়, সেক্ষেত্রে তুমি করতে পারো যেমন টিচার অর্ডারড অথবা অ্যাডভাইসড, অর্ডারড হিম, সেক্ষেত্রে তোমার এখানে ফরবেড যদি না লেখো, অর্ডার অথবা যাই হোক নিষেধ করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো যদি লেখো, টিচার অর্ডারড হিম, সেক্ষেত্রে তোমার নটটা নিয়ে আসতে হবে। কোথায় আনবা? টু এর আগে, নট টু, বিকজ টু এর পরে সবসময় এখানে V1 রাখতেই হবে। তাহলে যেহেতু আমার নট আনতে হবে সেক্ষেত্রে এটা আমি আগে লিখে দিই, নট টু টেল এ লাই। অপশনে কিন্তু দুইটাও থাকতে পারে, সো চারটা অপশন ভালোভাবে দেখতে হবে, দুইটা অপশন দেখেই বা একটা দুইটা অপশন দেখে দাগাই দেবা না। ইউনিভার্সিটি এক্সাম গুলো হচ্ছে অপশনগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল দেয় এবং এ নাম্বার দেখলে মনে হবে এটা आंसर, বি নাম্বার দেখলে মনে হবে এটা এটা হচ্ছে ভালো শোনা যায়, সি নাম্বার দেখতে হবে এটা তো শিওর সব, ডি নাম্বারে যা দেখবে আসল आंसर a + b। সো তোমার এই জায়গাটুকু নজর রাখতে হবে ভালোভাবে। ওকে, তাহলে আমরা চলে যাই পরবর্তী, সেটা হচ্ছে অপটেটিভ। অপটেটিভ মানে কি? অপটেটিভ মানে হচ্ছে প্রার্থনা বা দোয়া। অপটেটিভ মানে হচ্ছে প্রার্থনা অথবা দোয়া। তো প্রার্থনা দোয়ার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস, এই যে রিপোর্টিং ভার্বটা যে আছে এগুলো লিখবো না, এগুলো হচ্ছে একমাত্র ইম্পারেটিভের জন্য, সেগুলো মুছে দিলাম। অপটেটিভের ক্ষেত্রে কি করব? দুইটা, একটা হচ্ছে প্রেড, আরেকটা হচ্ছে উইশড, নেক্সট হচ্ছে বেগ। তিনটা, এটা যদি আলাদা একটু ধরা হয়, আমরা আপাতত এই দুইটা দিয়ে করি। একটা হচ্ছে প্রেড, উইশড, যখন গড অথবা আল্লাহ সৃষ্টিকর্তা থাকবে আমরা প্রেড দিব। এছাড়া অন্যান্য ক্ষেত্রে হচ্ছে তোমার উইশড এবং বেগ দিব বিদায় অথবা শুভরাত্রির ক্ষেত্রে। কারণ হচ্ছে শুভরাত্রি মানে হচ্ছে দিন থেকে তোমাকে বিদায়, পরের দিনের জন্য শুভকামনা। ওকে, তাহলে এই কয়েকটা ফলো করে আমরা অপটেটিভ সেন্টেন্সটা করতে পারি। তাহলে অপটেটিভ সেন্টেন্স আগে লিখে আমি কয়েকটা। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আগে বলেছি যে তিনটা জিনিস হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে, একটা হচ্ছে প্রেড, উইশড এবং বেট। এই তিনটা নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব এখানে দেখিয়েছি। প্রেড হচ্ছে গড এবং আল্লাহর ক্ষেত্রে, উইশড হচ্ছে অন্যান্য যে কোনো ক্ষেত্রে এবং বেট হচ্ছে বিদায় অথবা শুভরাত্রির ক্ষেত্রে। ওকে, আসি
father said to me, may you live long. একটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের সব সময় অবজেক্টটা আপনার উঠায় দিতে হবে। অবজেক্টটা যদি না ওঠা তাহলে এটা ভুল বলে গণ্য হবে। তাহলে আমি দেখি ফাদার, এখন এখানে মে ইউ লিভ লং, তাহলে আমি উইশড লিখতে পারি যেহেতু গড এবং আল্লাহ নেই, বা এই দুটোর যে কোনো একটা লেখা যায়, মানে এতটা ধরবে না, সমস্যা নেই। তাহলে ফাদার উইশড, কমা ইনভার্টেড কমা উঠে সব সময় অবজেক্টিভে দ্যাট বসবে, তাহলে দ্যাট। তবে একটা জায়গায়, সেটা হচ্ছে বেট যখন আমরা করব বিদায় অথবা শুভরাত্রি, সেখানে যেহেতু আমার ডিরেক্ট উইশ, সেক্ষেত্রে আমার দ্যাট ইউজ করার প্রয়োজন নেই, সেটা আমরা পরে যাচ্ছি। ওকে, ফাদার উইশ দ্যাট, এইখানে হচ্ছে তোমার যখন আমরা ইম্পারেটিভ করেছি যে সাবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভি1 প্লাস বাকি অংশ, সেম কাজটা তোমরা এখানে করবা। সো একই নিয়ম ফলো করো, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভি1, তাহলে দ্যাট। এখন সাবজেক্ট কোনটা? ইউ। আর এটাকে কি বলেছিলাম, যদি ইউ থাকে কাকে ধরবে? অবজেক্টকে। তাহলে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভি1, তাহলে দ্যাট যেহেতু মি আই, এরপর হচ্ছে মাইট, দেন হচ্ছে ভি1, ভি1 কোনটা? লিভ, তারপর বাকি অংশগুলো। সবসময় মনে রাখতে হবে যে আমার যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভি1 প্লাস বাকি অংশ, এখন ভি1টা যদি আমার আগ পরে হয়ে যায়, মানে ভার্বটা যদি ধরো অনেক সময় থাকতে পারে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লংটা আগে থাকতে পারে, সেক্ষেত্রে কি আমরা কি করব? তোমার একটাই শপথ থাকতে হবে যে আমি আমার স্ট্রাকচার থেকে সরবো না, যদি অতিরিক্ত কিছু থাকে সেটা একবারে শেষে নিয়ে যাব, তবে স্ট্রাকচার থেকে আমি সরবো না। ঠিক আছে, তাহলে আরেকটা আমরা চলে যাই। জেনারেলি দেখবা যে অবজেক্টিভ সেন্টেন্স গুলো মে অথবা তোমার হচ্ছে লং এই ধরনের ওয়ার্ড গুলো দিয়ে শুরু হয়। তাহলে আসি আমরা, টিচার said long live our president, long live our president. Okay, তাহলে teacher wished, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, তারপরে স্ট্রাকচারটা মনে আছে? সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভি1 প্লাস বাকি অংশ। এখন সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে এটা। এখন আওয়ার প্রেসিডেন্ট বলতে যেহেতু ফার্স্ট পারসন, এখানে টিচারকে ধরবে, তার মানে তাদের প্রেসিডেন্ট, তাহলে দ্যাট দেয়ার প্রেসিডেন্ট, সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভি1। এখন দেখো এই জায়গায় চলে আসছে লং আগে, লিভটা হচ্ছে পরে। এখন আমি কি করব? এই লিভটাকে আমি মাইটের পরে নিয়ে আসব, মাইট লিভ, লংটা শেষে চলে যাবে, লিভ লং। আশা করি অবজেক্টিভ বোঝা গেছে। এখন হচ্ছে একবারে শেষ যেটা বেড দিয়ে, সেটা একটু আমরা লক্ষ্য করি। গুড বাই। এগুলো হচ্ছে ডিরেক্ট উইশ, যেটা হচ্ছে তোমার মানে কোনো সেন্টেন্স থাকবে না, বড় ভার্ব বা এগুলো ফলো করবে না, ডিরেক্ট একটা উইশ করবে। আমরা করি না গুড বাই, গুড মর্নিং, এই সকল ক্ষেত্রে আমরা কি করব? হয় এটা আনবো বিদায় এবং শুভরাত্রির ক্ষেত্রে, অথবা শুভ সকাল বা দিনের অন্যান্য সময় যদি আমাকে কোনো উইশ করে সেটা উইশ লিখবো। তাহলে হি বেইট, তারপরে অবজেক্টটা লিখে দিব মি, কমা ইনভার্টেড কমা কিছু দরকার নেই, তোমার মূল অংশটা লিখে দিবা, হি বেইট মি গুড বাই, কমপ্লিট। যদি থাকে হি সেড টু মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং। ওকে, তো এই অংশগুলো আশা করি হয়ে গেছে অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। একটু মাথায় রাখবেন, আমি আবারও বলছি, বারবার প্র্যাকটিস করতে হবে। আরেকটা কথা হচ্ছে আমাদের একাডেমি এমন একটা প্ল্যাটফর্ম যে আসলে তোমাদের হচ্ছে সব ক্ষেত্রে যোগাযোগ করার সুযোগটা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বেসিক অংশ থেকে তোমাদের উঠানো হবে।
যেটা হচ্ছে অনেকেই ঝরে যায়, যে ইন্টারের পর বোঝে না যে কি করবো আসলে, এদিকে যাব না এদিকে যাব, পড়াশোনা হচ্ছে না। একটু মনে রাখবা যে আজ থেকে আরো 200-300 বছর আগে কিন্তু একই পথ, যেই পথ আমরা যেতাম 1-2 মাসে, এখন একই পথ কিন্তু আমরা 6 ঘন্টায় চলে যাচ্ছি, 5 ঘন্টায় চলে যাচ্ছি, 3 ঘন্টায় চলে যাচ্ছি বিমানের মাধ্যমে। তো এই জায়গাগুলো লক্ষ্য করে চিন্তা করবা যে আমার পড়াটা হচ্ছে 10 বছরের, তাহলে আমি রাস্তা যদি আমি 3 মাসের রাস্তা যদি আমি 6 ঘন্টা আনতে পারি, তাহলে আমি কেন 10 বছরের পড়া 2-3 মাস আনতে পারবো না? অবশ্যই পারবো। তোমাদের যদি চেষ্টা থাকে অবশ্যই এটা পসিবল। ওকে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে একটু মনে রাখবেন যে এক্সক্লেমেটরি মানে কি। এক্সক্লেমেটরি সেন্টেন্স অনেক বলে বিস্ময়সূচক, না, বিস্ময়সূচক মোটেই না। কারণ এক্সক্লেমেটরি মানে বিস্ময়, আবেগ, দুঃখ, সুখ, ঘৃণা, অনেক কিছু বোঝায়। তো এর প্রত্যেকটাই হচ্ছে আমাদের কাছে কি আবেগ। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগ। আবেগ যখন, তাহলে এইটার বাংলা কি হবে আমাদের? আবেগসূচক বাক্য, বিস্ময়সূচক মোটেও না। ওকে, তাহলে আমরা দেখি একটা সেন্টেন্স দেখি আগে। মাই মাদার said how nice the bird is। এখানে লক্ষ্য রাখবেন যে আমি আবারও বলেছি, যদি আপনার সেন্টেন্সের সম্পর্কে ধারণা না থাকে এবং সেন্টেন্সগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা ধারণা না থাকে, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ক্লাসটা সেটা করে নেবেন, এবং সেন্টেন্স সম্পর্কে যে ক্লাসটা সেটা হচ্ছে করে নেবেন। তাহলে দেখেন মাই মাদার, তাহলে মাই মাদার যে রাখি, এখানেও হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব আছে। রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে বিশাল বিশাল কয়েকটা ওয়ার্ড লিখতে হয়, ভয় পাওয়ার কিছু নেই, একই রকম প্রায় সবগুলো। যেমন বিস্ময় থাকলে explained with wonder, দুঃখ থাকলে explained with sorrow বা grief, সুখ থাকলে explained with joy, সুখ বা আনন্দ, এগুলো। ঘৃণা থাকলে explained with shame। তো এইগুলো আমাদের জেনারেলি হতে পারে, এগুলো বই পুস্তকে আছে, আমি তাও একটু বলে দিলাম। বিস্ময় থাকলে explained with wonder, দুঃখ থাকলে explained with sorrow বা grief, সুখ থাকলে বা আনন্দ explained with joy, এবং ঘৃণা থাকলে explained with shame। ওকে, তাহলে এখানে দেখো how nice the bird is, এটা অবশ্যই আমার কি বিস্ময় নিয়ে বলছে যে পাখিটা কত সুন্দর। এটাকে আমরা যখন আমি অ্যাসার্টিভ করব, সবসময় মনে রাখবা যেটা আমি প্রথমে বলা উচিত ছিল, সেটা হচ্ছে নেরেশন করার ক্ষেত্রে আমাদের 5টা সেন্টেন্সের প্রয়োজন, বাকি 4টা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, এগুলো অলওয়েজ অ্যাসার্টিভে করে দেব। এখন মাথায় আসতে পারে যে অ্যাসার্টিভ আবার কিভাবে করব, এতক্ষণ করলাম একটা, এখন করলাম আরেকটা, এত করে আমি কিছু স্ট্রাকচার লিখেছি, তাই না? যে সাবজেক্ট প্লাস কখনো মাইট শুড, তারপরে V1, তারপরে কখনো ইন্টারোগেটিভ আমি অক্সিলিয়ারিটা পরে নিয়ে গেছি। এই সব স্ট্রাকচারই হচ্ছে অ্যাসার্টিভ করার হচ্ছে কৌশল। সো অ্যাসার্টিভ আমরা করেছি এতক্ষণ, ভয় পাওয়ার কিছু নেই, শুধু তোমরা স্ট্রাকচারগুলো পড়বে ভালোভাবে। ওকে, তাহলে মাই মাদার, যেহেতু এটা বিস্ময় নিয়ে বলেছে, explained with wonder, এখানে কমা ইন্টারজেক্ট কমার পরিবর্তে দ্যাট। কিছু শর্টকাট টেকনিক আছে, সেটা আমি পরে বলবো, আগে ক্লাসটা করো। দ্যাট। এখন হাউ নাইস দ্য বার্ড ইজ, এটা ছোটবেলা থেকে শিখছি যে এটা যখন আমরা অ্যাসার্টিভ করব হবে দ্য বার্ড ইজ ভেরি নাইস, হোয়াট বা হাউ এর পরিবর্তে। তবে এখানেও একটা টেন্স আছে, এই টেন্সটা আমার পরিবর্তন করতে হবে। তাহলে দ্যাট দ্য বার্ড ইজ কি হয়ে যাবে, ওয়াজ, পাস্ট ইনডিফিনিট, ওয়াজ ভেরি নাইস। তাহলে মাই মাদার এক্সপ্লেইনড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। শেষ। তো এখানে আপনারা লক্ষ্য রাখবেন যে মূলত আপনাদের চেঞ্জটা হবে এই জায়গাটায়, যে কোনটা ওয়ান্ডার, সরো, জয়, শেম, এটা বুঝতে পারলে আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আপনি অ্যাসার্টিভ করতে পারবেন এবং ইনডাইরেক্ট করতে পারবেন। অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আবার বলছি, যদি অ্যাসার্টিভ করার সময় কোনো সমস্যা হয় তাহলে ট্রান্সফরমেশনের ক্লাসটা করে আসেন, কারণ হচ্ছে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করলে এটা আপনাদেরই সমস্যা হবে। ওকে, এবং প্রতিটা বিষয়ের উপর অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, না হলে কিন্তু অপশন
দাগ আসবে না একটা, দেখবেন একটুর জন্য ভুলে গেছে, তো সেই দিকটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। ওকে, আরেকটা সেন্টেন্স আমরা লিখি, he said alas I am undone, হায় হায় আমি শেষ। তাহলে he exclaimed with sorrow, অবশ্যই কেউ তো আর আনন্দ নিয়ে বলে না যে আমি শেষ, তাহলে exclaimed with sorrow। that যেহেতু ফার্স্ট পারসন ধরবে সাবজেক্টকে, he was past indefinite। এই হচ্ছে তোমার ন্যারেশনের উপর মূল আলোচনা, এবং এখানে আমি খুব বেসিক আলোচনা করেছি। আমাদের যে পরবর্তী ক্লাসগুলো হবে সেগুলোতে আরো বিস্তারিত থাকবে। এছাড়াও হচ্ছে আমাদের লেকচার শিট থাকবে, এছাড়াও সাপ্তাহিক পরীক্ষা থাকবে, সেই জিনিসগুলো তোমরা প্রতিনিয়ত ফলো করবা। আশা করি এখনো এনাফ টাইম আছে। মনে রাখবা মাথায় যে ঢাকা ইউনিভার্সিটির সিট হচ্ছে 20টা, মাথায় রাখবা ডিউতে সিট হচ্ছে 20টা, এর উপরে না। কারণ 1100 সিট যখন মাথায় থাকবে যে আমার তো 1000-এর মধ্যে থাকলেই হয়, আমি যখন পড়েছি তখন হচ্ছে আমার মাথায় ছিল যে আমার 20টা সিটের মধ্যে আমার একটা কনফার্ম করতে হবে। সো এইভাবে যদি পড়াশোনা করো অবশ্যই কনফার্ম হয়ে যাবে, এবং তোমার একটা আসন ভবিষ্যতের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। আশা করি এগুলো আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভকামনা।